আমার ধোকা দিছে ঠিক আছে, কিন্তু ওর সম্পর্কে তো আমি কোনো সময় নেগেটিভ কিছু ভাবিনি। বাসা থেকে বের হইতেছে, আমার আশেপাশে সবাই ওরা স্থানীয়, ওরা এলাকার প্রভাবশালী, ওদের ওই আশেপাশে সবাই ওদেরই পরিচিত। এমন হতে পারে যে আমাকে মেরে ফেলতেছে। উত্তরটা দিবা যে তোমাকে সে এই যে কোথায় তোমার সাথে যে সে থাকতো, স্বামী স্ত্রীর মতো থাকতো, স্বামী স্ত্রী না হয়েও, সেটা তোমাকে কোথায় নিয়ে যেত বা কিভাবে তোমাকে ব্ল্যাকমেল করতো? ব্ল্যাকমেল করেছে কি কোনোদিন? হ্যাঁ, ওর মামা ব্ল্যাকমেল করছে, আর ও করতো মাঝে মধ্যে। মামা ব্ল্যাকমেল করছে? মামা, হ্যাঁ, মামার কথাটাও বলতেছি আমি। মামার নাম কি? মামার নাম হচ্ছে হালিমুল্লাহ। হালিমুল্লাহ। উনি কি করেন? উনি হচ্ছে হয়তো টুকটাক কিছু রাজনীতি করে বা এরকম কিছু, আর ওই এলাকার করে সাভারের। সে আমার দুদিন পরে আসলে আমি জানি না যে মেডিকেল টেস্ট কি বা এজাহার কি বা আমাদের পুলিশ কেস, এগুলো সম্পর্কে আমাদের কোনো ধারণাই কখনো ছিল না, বা আমি চাইও না যে পুলিশ কেস হোক। আমি শুধু চাইছিলাম যে না, সব কিছু সমাধান হোক, মানুষ ভুল করে, ঠিক আছে। তো আমার মামা ফোন দিয়ে আমাকে বলতেছে যে হচ্ছে আমার ছবি যেগুলো, আমার যে ব্যক্তিগত ছবিগুলো আছে সেগুলো হচ্ছে সে সব জায়গায় ছড়াই দিবে। আমাকে বলতেছে জামিনে ছাড়া পাক, এলাকার সব মানে রেকর্ডিংগুলো তো আমি আপনাকে ছেলে পুলিশ ধরছে। হ্যাঁ, পুলিশ ধরছে। মানে সে আমাকে ভয় দেখাইতেছিল লিটারলি, যে হচ্ছে জামিনে সে ছাড়া পাক, তারপর তোমার সব ছবিগুলো পোস্টার লাগাই দিব, এখানে ওইখানে নিউজ করব, অনেক আজে বাজে কথা। এমনকি আমি যে হচ্ছে তার ভাগ্নেই কিন্তু আমাকে ইডেনে অ্যাডমিট করছিল। আমাকে এটাও পর্যন্ত বলে যে হচ্ছে আমি নাকি টাকার জন্য এরকম মেয়ের এগুলো করেই থাকে, টাকা পয়সার জন্য নাকি এগুলো করেই থাকে। তো তারপরে তার মামা আরও অনেক কিছু বলে যে হচ্ছে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করবে। বাসায় এমনও আছে যে মানুষ পাঠাইতো, আমি আমার বাসায়, আমি আর আমার আম্মু একা থাকি, আর সব থেকে বড় কথা ওর বাসা ক্রস করে আমার বাসা যেতে হইতো। আচ্ছা। তো ওই মেমোরিজগুলো আসলে মনে পড়তো। ও আমার ধোকা দিছে ঠিক আছে, কিন্তু ওর সম্পর্কে তো আমি কোনো সময় নেগেটিভ কিছু ভাবিনি, বা এত কিছু হয়ে যাবে তাও আমি জানতাম না। আচ্ছা, তার মানে তোমার আজকে এখন 4 মাস হতে চললো, তোমার মামলার কোনো অগ্রগতি নাই? না, চার্জশিট দিচ্ছে না পুলিশ? এখনো ডিএনএ রিপোর্ট আসে নাই, এখনো চার্জশিট নাকি হয় নাই। তা তুমি বলো না আমার ডিএনএ রিপোর্ট কবে আসবে? হ্যাঁ, আমি বলছি, সে নাকি আপিল করছে যাতে তাড়াতাড়ি হয়ে আসে। এটা কবেকার কথা পুলিশ বলছে? আরও 5-7 দিন আগে বলছে। আচ্ছা, তাহলে তোমাকে কবে যোগাযোগ করতে বলছে? সে নিজে থেকেই নাকি যোগাযোগ করবে, এইটা বলছে। তাহলে তোমার পুলিশের নাম্বারটা আমাদেরকে দিও, আমরা একটু কথা বলে দেখি তোমার মামলার কত দূর আছে। আর ওই দিক থেকে তুমি এখনো হুমকি ধামকি পাচ্ছ? হ্যাঁ, ওই যে মানে এক এক সময় এক এক মানুষকে দিয়ে ফোন দেয়, মানে এমন অবস্থা করছে যে আমি আমার বাসায় নিজের বাসায় থাকতে পারতেছি না। তার মানে তুমি এখন বাড়ি থেকে এখন বাইরে আসো শুধু ওদের ভয়? হ্যাঁ, ওদের ভয়। আর হচ্ছে বাসা থেকে বের হইতেছে, আমার আশেপাশে সবাই ওরা স্থানীয়, ওরা এলাকার প্রভাবশালী, ওদের ওই আশেপাশে সবাই ওদেরই পরিচিত। এমন হতে পারে যে আমাকে মেরে ফেলতেছে বা মানে ওদের আসলে সবই সব। এখন তুমি মানে কি নিজে ভয় পাচ্ছ যে আর তোমাকে মেরে ফেলতে পারে? মানে তারা ভুয়া পুলিশকে দিয়ে, সিআইডি অফিসার দিয়ে সাজায় এই করতেছে। তুমি কি বলতে চাও সরকারের কাছে, দেশবাসীর কাছে একটু বলো, মানে এখন কি চাও? আমি চাইছিলাম যে হচ্ছে ওর সাথে আমার বিয়ে হোক, না হলে ওর শাস্তি পাক, কিন্তু আমার কাছে মনে হয় না আসলে কখনো শাস্তি পাবে। আমার সরকারি পুলিশের কাছ থেকে সহায়তা পাচ্ছ না? আমার আশা আসলে হারাই গেছে। আমি নিজে আসলে 4 মাস অনেক দৌড়াইছি, তো আমি সব জায়গায় বুঝতে পারছি যে আসলে এখানে টাকা দিয়ে সব কিছুই হয়। মানে এটা আমার বলার ঠিক না যে ঠিক আছে, আইন তো অবশ্যই সবার জন্য সমান, কিন্তু আমার কাছে এখন মনে হইতেছে যে আইন মনে হয় সবার জন্য সমান। আর মামা একটা আমাকে কথা বলছিল যে হচ্ছে তুমি কি করতে পারবা, তুমি কিচ্ছু করতে পারবা না, 10 লাখ 15 লাখ হাইকোর্টে যে টাকা জমা দিয়ে দিব, বের করে নিয়ে আসবো, এটা কোনো সমস্যাই না। আমার কাছে মনে হয় আসলেও ঠিক বলছে, যে আসলে মানে এখন তোমার যে মামলা যার কাছে তুমি করেছো, সে কি তোমাকে চার্জশিট দেওয়া নিয়ে ঘোরাচ্ছে? আমি যতবার ফোন দিছি আমাকে তো বলছে ডিএনএ টেস্টের এখনো রিপোর্ট আসে নাই। তো আমি ওনাকে আরও অনেক কিছু বলছি, দেখেন ওর সাথে আমি যে কথা বলতাম সেই কথার কল রেকর্ডিংগুলো বের করেন বা বের করেন। উনি ওরকম আসলে স্ট্রংলি, আমি ওরকম মানে আমি আসলে টিভিতেই দেখা যায় হয়তো বা শোনা যায় যে হচ্ছে সব কিছু আসলে তাড়াতাড়ি হয়ে যায় ইনভেস্টিগেশনে বা এরকম কিছু। আমার সাথে আসলে ওরকম কিছু হয় নাই, আমি এখনও দেখিনি। 4 মাস হয়ে গেছে, এখনও নাকি ডিএনএ রিপোর্টই আসে নাই। মানে তুমি খুব হতাশ বাংলাদেশে আইন নিয়ে, যে আমি এত বড় একটু ধোঁকা খাওয়ার পরেও এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছো, বাড়িতে যেতে পারতেছো না। হ্যাঁ, এখন যদি আমি এই কথা বলি তাহলে সবাই আসলে আমাকেই গালিগালাজ করতেছে যে এই মেয়ে খারাপ, মেয়ে কেন বিয়ে ছাড়া থাকছে, ইসলাম এগুলো হারাম। ভাই
আসলে একটা মানুষ কেন নায়িকা পরিমণি যদি বিয়ে ছাড়া হাজারটা ইয়ে করে ধরা খাইতে পারে, ও নায়িকার ক্ষেত্রে যদি বাদ হয়ে যায়, তুমি একটা সাধারণ মেয়ে একজনকে ভালোবাসতে একজনের সাথে ছিলা, আমি সাধারণ ঘরের মেয়ে আর হচ্ছে মানে আমার সব দোষটা আমারই সবাই দিতেছে যে আমি কেন রাজি হলাম বা করলাম। দেখেন একটা মানুষকে বিশ্বাস কিন্তু 2 দিনে আসে না, বা একটা মানুষকে আমি তার সেই পরিমাণ বিশ্বাস বা ভালোবাসতাম দেখে হয়তো তার সব কথা আমি রাজি হয়েছি। বা আমার একটা মেয়ে বিয়ে নিয়ে অনেক স্বপ্ন দেখে, সে আমার সেই স্বপ্নগুলো দেখাইছে। আমি আমার তার জন্য আমার পড়াশোনা, আমার বন্ধু বান্ধব, আমার পরিবার সব কিছুর এগেনস্টে গেছি, এমনকি তার কথা ভেবে সব শেষ করে ফেলছি। কিন্তু সেই মানুষটাই যখন আমার ধোকা দিছে, আমার এখনো মনে হয় না যে আমি মানে আগেও বাঁচতে পারবো কিনা। যখন আমার মনে হয় মানে আমার সাথে যা যা হয়েছে এগুলো নিয়ে আমার কোনো ভয় না, আমার যদি কোনো ছবি ভিডিও লিক করেও ফেলে তাতেও হয়তো আমি ভয় পাবো না বা আমার খারাপ লাগবে না। কেন বাংলাদেশে আইন আছে, সে তোমার ছবি ভিডিও লিক করতে পারবে না। কিন্তু যখন নাকি আমার মানে ওই চিন্তাটা আমার মাথায় আসে যে ও আমার সাথে কিভাবে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারছে, বা দিনের পর দিন আমার মিসইউজ করে গেছে, আর কি মিথ্যা কথাগুলো বলে মিসইউজ করছে, ওর জন্য আমি কি করছি কি না করছি, ওইসব কথা যখন আমার মনে পড়ে আমি নিজেকে আসলে ঠিক রাখতে পারি না। আমার কাছে মনে হচ্ছে থেকে আমার মরে যাওয়া অনেক ভালো। না, এটা কখনোই ভাবা যাবে না। মৃত্যু কোনো কিছুর জন্য, এর থেকে অনেক বড় বড় ঘটনা, এমনও দিন আছে তুমি সামনে অনেক ভালো থাকবা। কারোর জন্য কারোর জীবন থেমে থাকে না। মৃত্যুর মতো খারাপ জিনিস মাথাতেও আনবা না। আমাদের মানে এই পারেও তুমি এই থাকবা, ওই পারেও ওপারে গেলেও তুমি ভালো থাকবা না। তো মৃত্যুর মতো কোনো জিনিস তুমি এখানে। আমাকে সবাই বলে যে হচ্ছে লাইফে কি ছেলে পাবা না, ভালো ছেলে আছে, হ্যাঁ মানে বড় হওয়া প্রতিষ্ঠা, আসলে সবাই বলতে পারে। আমি তো লাইফের থেকে ভালো কোনো ছেলে, আমার অনেক বিয়ের সম্বন্ধ আসছে, আমি তো রাজি হইনি, আমি তো কখনো সেকেন্ড চয়েস রাখিনি ওর মতো। আমি সবসময় চাইছি যে আমার শেষ পর্যন্ত আমি ওর সাথেই থাকবো। সবাই হ্যাঁ হয়তো আমি যদি স্ট্রংলি থাকতে পারি হয়তো আমি লাইফে কিছু হতে পারবো বা কোনো কিছু করতে পারবো, কিন্তু এই দাগটা বা ওর যে ভোলা জিনিসটা, ও যে আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে, এটা আসলে যার হয়েছে সেই বুঝতে পারে। সবাই আমার বুঝায় যে হচ্ছে না তুমি মরে যাওয়া কোনো সলিউশন না, কিন্তু মাঝে মধ্যে মনে হয় যে এই যে সারাটা জীবন, আজ থেকে হয়তো 5-10 বছর পরে যে আমরা ভুলে যেতে পারি। কিন্তু 10টা বছর প্রত্যেকটা দিন আমার মনে পড়বে যে একটা মানুষ অনেক মিথ্যা কথা বলে আমাকে মিসইউজ করছে, ঠকাইছে। এটার কষ্ট আসলে আমি বুঝাতে পারবো না যে ঠকানোর কষ্টটা কি, তাও ভালোবাসার কথা বলে। আর আমার জন্য যে সে কি ছিল সে নিজেও জানে যে আমার জন্য সে কি ছিল। নিজে যাই না তো তোমাকে সেটাই সবচেয়ে মানে সেই জায়গাটাতে সে তোমাকে আঘাত করছে বারবার। এটা জেনে শুনেই সে তোমাকে এভাবে ব্ল্যাকমেল করতে পারছে। তোমার যদি একজন বড় ভাই থাকতো বা বাবা বেঁচে থাকতো হয়তো তুমি এখানে যেতে পারতে না। আসলে এই সময়ে এসে তোমার মতো আসলে আমি তোমাকে একটু বোকাই বলবো, এইরকম বোকামি আসলে করে না। যাই হোক, একটি হোঁচট তুমি খেয়েছো, তবে এই ছেলেটার শাস্তি হোক। তবে আমার মনে হয় না তুমি এর ঘরে গিয়ে তুমি শান্তিতে থাকবে। এমন অনেক ঘটনা বাংলাদেশে আছে, জোর করে বিয়ে করে গিয়ে মানুষ মরে যায়। তুমি নিজেও বুঝতে পেরেছো যে কখনো বিয়ে করবে না। বলছিলা 7 দিন আগে তোমাকে ওর আত্মীয় দিয়ে ফোন করিয়েছে, কি বললো? ফোন দিয়ে আত্মীয় দিয়ে আমার আর এক আত্মীয়র কাছে ফোন দিয়েছে। আমাদের যেহেতু সব কল রেকর্ডিং হয়, এর জন্য তার আত্মীয়র কাছে ফোন দিয়েছে, বলতেছে যে হচ্ছে 15 লাখ টাকা সারতেছে, টাকা নিয়ে জানি আমি মামলাটা উঠাই ফেলি। তো আমার তো আসলে আর্থিক কোনো সমস্যা নাই, বা আমি আর্থিক সমস্যার জন্য এরকম কিছু করিনি। অনেকেই আমি কমেন্ট দেখছি যে হচ্ছে টাকার জন্য এই করছে, হ্যান ত্যান হাবি যাবি। আমাদের আসলে কোনো আর্থিক সমস্যা নাই, উল্টা তাদের থেকে হয়তো আরও ভালো মতোই আমরা আছি। তো আমি আর্থিক সমস্যার জন্য এরকম কিছু করিও নাই, বা আমি টাকার জন্য হচ্ছে মামলাটা উঠাই ফেলবো এরকমও না। তুমি চাও ছেলেটার একটি শাস্তি হোক, এটাই তো চাই, কিন্তু আমার কাছে মনে হয় না আমি পাবো। না, এই বিশ্বাস রাখো। আমাদের সরকার আছেন, আমাদের পুলিশ আছেন, আমাদের আইনি ব্যবস্থা আছেন। হয়তো বা দেখা যাবে যে তুমি এর থেকে যদি রিপ্লাই মানে এর থেকে যদি ভালো কিছু না পাও, উপর পদে কারো কাছে যাবার র্যাব আছেন, সিআইডি আছে, অন্য প্রশাসনের কাছে তুমি গিয়ে, তুমি তো বললা কিছুক্ষণ আগেই যে তোমাকে হেল্প করার জন্য সিআইডি হেল্প করছে। হ্যাঁ, হেল্প করতেছে, যে হচ্ছে ওরা যে হচ্ছে ভুয়া যে পুলিশ বা সিআইডি সাজায় যে আমাকে ফোন দিয়েছিল, ওরা সেগুলো তাকে অলরেডি ট্র্যাক করতেছে, হয়তো 2-3 দিনের মধ্যেই ধরে ফেলবে। আচ্ছা, ধরে ফেলার পরে আমরা হয়তো আরো কিছু ইনফরমেশন জানতে পারবো যে আসলে কার কথা এরকম করছে বা ই করতেছে। আমি মানে সেই লোক যেই লোকটা সিআইডি সাজে ফোন করছে সে কি বলে তোমাকে? সে নাকি কি আইডি হ্যাক করে কিছু ছবি টবি পাইছে, মানে তোমার ব্যক্তিগত ছবিগুলো পাইছে। এখন আমাকে বলতেছে যে হচ্ছে খুবই বাজে কথা, আসলে ওটা বলা যায় না। আর বলতেছে যে টাকা আমি যদি তাকে টাকা দিই তাহলে সেই ছবিগুলো ছেড়ে দিবে। তো এই ক্ষেত্রে আমাকে সিআইডি আমি যখনই বুঝতে পারছি, আমি হচ্ছে 10 তারিখে
10 তারিখের দিকে আমি তখনই থানাতে আর হচ্ছে সিআইডি অফিসে যোগাযোগ করছি, যে যখনই আমাকে ওই বাসার ওদের বাসার রেকর্ডিংগুলো দিচ্ছে, ওই ছেলের বাসার রেকর্ডিংগুলো দিচ্ছে, আমার কাছে একটু ঘটকা মনে হয়েছে যে না আসল সিআইডি সে না বা আসল অফিসার না। আমি সাথে সাথে আমার আইনের দিক দিয়ে যাতে আমি আগায় থাকতে পারি, মানে বললাম না তার ওর চাচি না কে জানি তার ভাইগনা তাকেও আমার বাসায় পাঠাইছে, অনেকবার পাঠাইছে, সব প্রত্যেকটা রেকর্ডিং আমার কাছে আছে। আসলে এতগুলো প্রমাণ থাকলেও আমার কাছে মনে হইতেছে যে না আমি মানে কিছু করতে পারবো আমার, কারণ আমার এই 4 মাসে আমার অনেক কিছুই দেখা হয়ে গেছে। আচ্ছা, এই মেয়েটির নাম বা চেহারা আমরা দেখাচ্ছি না, এমনিতেই সমাজে খুবই অল্প বয়স মেয়েটির, এই অল্প বয়সে মেয়েটি যতটুকু হ্যারেজ হয়েছে বা যে একটি কষ্টের মধ্যে দিন যাচ্ছে, আসলেই তার গার্ডিয়ান নাই, কথা বলে আমরা জানতে পারলাম। তো গার্ডিয়ান ছাড়া যা হয় আর কি, এই মেয়েটি এতটাই অসহায় যে আসলে ও দ্বারস্থ হয়ে আছে, প্রশাসনের দিকে তাকিয়ে আছে, বারবার প্রশাসনকে নক করছে। গত 3 দিন আগেও সে কথা বলে এসছে যার কাছে সে মামলাটি করেছে যে কবে নাগাদ চার্জশিট দিবেন। র্যাব তাকে ডেকেছে, র্যাব তাকে ডেকে জিজ্ঞেস করছে চার্জশিটটা পাওয়ার পর আসলে বলা যাবে যে কি হচ্ছে, মানে চার্জশিট যদি ওর পছন্দ না হয় তাহলে সে সেটা আপনি করতে পারবে, সেটি র্যাব বলেছে যে কি আপনি চার্জশিট দেয় সেটা দেখো। মানে আজকে ঘটনাটি 4 মাস হয়ে গেল, এখন পর্যন্ত প্রশাসন থেকে কোনো রকম চার্জশিট দেওয়া হয় নাই। ওর এতগুলো প্রুভমেন্ট থাকার পরে ও বলছিল কিছু ফিঙ্গারপ্রিন্টের কথা, একটু আপনাদেরকে বলি, ফিঙ্গারপ্রিন্ট সেগুলির কথা বলছিল, যে ফিঙ্গারপ্রিন্টগুলি বলছে যে ওর সাথে যে ছেলেটি এসে থেকেছে স্বামী স্ত্রীর মতো, কোনো পিল বা বলতে পারেন কন্ডোম, সব কিছুর মধ্যে প্রত্যেকটাতে ও যে ছেলেটির ফিঙ্গারপ্রিন্ট ছিল সেগুলি ও প্রুফ হিসেবে রেখে দিয়েছে। বারবারই সে তার পুলিশকে জানাচ্ছে, যার মাধ্যমে সে মামলাটি করেছে, তার কাছ থেকে সেগুলো নেওয়া হচ্ছে না। আর ও যে বলছে, পুলিশ বলল ডিএনএ টেস্ট এখনও আসে নাই, ওরও ভাষ্য মতে যে ডিএনএ টেস্ট ওরটা নেওয়া হয়েছে কিন্তু ছেলের ডিএনএ টেস্ট আসলে নেওয়া হয় নাই। তাহলে ছেলের যদি ডিএনএ টেস্টটা না নিয়ে থাকে তাহলে কার সাথে ম্যাচ করবে এই মেয়েটির ডিএনএ টেস্ট, আমার আসলে বোধগম্য নয়। আপনারা যারা দেখছেন বা প্রশাসনের দৃষ্টিগোচর যদি আমরা এর মাধ্যমে করতে পারি তাহলে একটু বলবো এই মেয়েটির আইনি ব্যবস্থার দিকে যদি একটু তাকাবেন, কারণ এরকম অসহায় অনেক পরিবার আছেন যে সুষ্ঠু বিচার পাচ্ছে না, টাকার কাছে হেরে যাচ্ছে। মেয়েটি বলছে তার পারিবারিক অবস্থা যথেষ্ট ভালো কিন্তু তার পাওয়ার নেই, যে কারণে সে কোত্থেকে কী করবে সেটা সে জানতে পারছে না। আমরা একটু তাকে সহায়তা করার চেষ্টা করছি এই নিউজগুলো করার মধ্য দিয়ে। এই নিউজগুলো দেখে যদি আপনাদের মনে হয় যে এই মেয়েটিকে একটু সহযোগিতা দিতে হয় তাহলে এই নিউজগুলো অনেক বেশি পরিমাণ শেয়ার করবেন, কারণ এই নিউজটির মধ্যে ছেলেটির বাড়ির ঠিকানা, ছেলের বাপদাদার নাম ঠিকানা, ওর যে পাওয়ারফুল যাদের দেখাচ্ছে, যাদের নাম পরিচয় ব্যবহার করে পাওয়ার দেখাচ্ছে তাদের নাম এখানে বলা আছে, মেয়েটি বলেছে, শুনবেন আপনারা। আর অন্য মেয়েদেরকে আমি বলবো যেই ছেলেটির নাম ঠিকানা ছবি সহ আমরা দিচ্ছি সেই ছেলেটি থেকে অন্যান্য মেয়েরাও বিরত থাকবেন, কারণ এই ধরনের ছেলেদেরকে চিনে রাখা উচিত। এটা এক ধরনের ধর্ষণ, ওকে দিনের পর দিন ধর্ষণ করে গেছে বিয়ের প্রলোভন দেখিয়ে। তো মেয়েটি বোকা আপনারা অনেকেই বলতে পারেন, তবে বোকা হোক আর যাই হোক সে কিন্তু এই বিষয়টিতে ফাঁদে পড়ে গেছে। হ্যাঁ, এখন ও ভালো করে জানে যে আসলে এই মেয়েটিকে ওই ছেলে বিয়ে করবে না কখনোই, ওর পরিবারও মেয়েটিকে কখনো বিয়ে করিয়ে নিবে না, এই মেয়েটি এখন ভালো করে জেনে গেছে। তাই মেয়েটির একটি দাবি, সে ছেলেটির শাস্তি চায়, বিয়ে যদি না করে তাহলে অন্তত ছেলেটির শাস্তি চায়। এমনকি সেটাও বলল আমি তাকে মন থেকে ভালোবেসেছি, সেকেন্ড চয়েস রাখি নাই। তাহলে আমার মনে হয় মানুষের মনে ভালোবাসা বাঁচিয়ে রাখতে হলেও আমাদের এগুলোর শাস্তি একদম দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, না হলে এই যে ওসি প্রদীপের মতো ঘটনা ঘটবে। যে দেখেন ওসি প্রদীপের ফাঁসির রায় হওয়ার সাথে সাথে অসংখ্য মানুষ এসে হাজারটা সেই ওসি প্রদীপের হাজারটা ভুক্তভোগীর এসে হাজারটা দোষের কথা বলছেন যে কেউকে মেরে ফেলেছেন, হাজারটা ধর্ষণ সে করেছে, আপনারা দেখেছেন নিউজে এগুলো। তো এরকম আরেকটি ওসি প্রদীপ না বের হওয়ার আগে পুলিশের প্রশাসনের সবার দৃষ্টিগোচর আমি করব। এই মেয়েটির পাশে থাকবেন প্লিজ। এই মেয়ের কাছে যথেষ্ট প্রমাণ আছে এই বিচারটি এই মেয়েটি পাওয়ার মতো। এই মেয়ের বিচারগুলো যাতে হারিয়ে না যায়, এই মেয়ের প্রমাণগুলি যাতে হারিয়ে না যায়, সেজন্যই আমাদের এই ভিডিও করা। এই ভিডিওতে আমরা মেয়ের রেকর্ডিংগুলো বিভিন্ন জনের সাথে, ছেলের সাথে যে রেকর্ডিং, ছেলের পরিবারের সাথে যে রেকর্ডিংগুলো রয়েছে সেগুলো দেওয়ার চেষ্টা করব, ছেলের ছবি দেওয়ার চেষ্টা করব আপনাদের সাথে। প্লিজ আপনারা এই নিউজটি শেয়ার করে প্রশাসনের দৃষ্টিগোচর করবেন এই মেয়েটি যাতে অন্ততপক্ষে একটি বিচার পায়। সে এখনও বলছে সে ছেলেটির সাথে থাকতে চায়, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলছি এমন অনেক বাংলাদেশের ঘটনা আছে যে বাধ্য হয়ে ছেলেটি এখন আপনাকে বিয়ে করলো, এমনও ঘটনা ঘটতে পারে যে আপনাকে সে মেরে ফেলতে পারে। আরেকটি কথা বলি, সে তার নিজ এলাকায় এখন থাকতে পারে না। মামলা হওয়ার পর থেকে তার বাসায় বিভিন্ন রকম মানুষ পাঠানো হয়, সকাল নাই, বিকাল নাই, রাত 12টা বলেন, 1টা বলেন, তার বাসায় মানুষ পাঠানো হয়। মেয়ের বাসায় যেহেতু মেয়ের মা আর মেয়ে গার্ডিয়ান নাই, সেই মেয়েটি নিরাপত্তাহীনতায় ভুগছে, যে কারণে সে এখন বাড়ি থেকে এসে অন্য জায়গায়, কোন জায়গায় আছে সেটি আমি না বলতে চাই,
তার নিরাপত্তার স্বার্থে সে এখন অন্য জায়গায় দিন কাটাচ্ছে তার মাকে নিয়ে। কখনো মা আসেন বা কখনো সে একা থাকেন, কারো বাসায় সাবলেট থাকেন। এইভাবে একটি মেয়ের জীবন চলতে পারে না। তাই বলছি এই মেয়েটিকে সহায়তা করার জন্য প্লিজ এই নিউজটি প্রশাসনের দৃষ্টিগোচর হওয়ার জন্য আপনারা এই নিউজটি ছড়িয়ে দিবেন। অন্ততপক্ষে আপনারও ঘরে মা বোন আছে, আমিও একজন মেয়ে, সেই থেকে বলছি যে এই মেয়েটির কোনো দোষ আমি দিব না। এরকম হাজারো ঘটনা আছে, আমরা ছেলেদেরকে বিশ্বাস করি। বিশ্বাস তো আপনাকে করতেই হবে। বিশ্বাস করে একজনকে যদি আমি বিশ্বাস করে ভালোবেসে তার সাথে আমি শারীরিক সম্পর্কও করি, সেটা আমার দোষ না। তাহলে যারা এই দোষটা করছেন, তার পরিবার সহ বলছেন এরকম নাকি 6টা মেয়ে থাকতে পারে, কোনো ব্যাপার না, তাদের দৃষ্টান্ত শাস্তি হোক, আমরা এই কামনা করছি। তো আপনি কি আর কিছু বলতে চান? আমার আসলে কিছু বলার নাই। 4 মাসে আমি যা দেখছি, আসলে আমার মনে হয় যে আমার জীবনের অর্ধেক লিসন আমি এখান থেকে শিখে ফেলছি। এখন কি আপনি নিজের নিরাপত্তাহীনতা সবচেয়ে বেশি ভুগছেন? হ্যাঁ, স্বাভাবিক না। তার সাথে হচ্ছে তার যে তার মামা বা হচ্ছে যে ওয়ার্ড কাউন্সিলর, তাদের কথা বললাম, তারা সবাই জড়িত ওই এলাকার ওয়ার্ড কাউন্সিলর নাম বলতে পারেন? মুনতাজ মণ্ডল। মানে কোন এলাকা জানেন বললেন? কাশিমপুর। ওনার কল রেকর্ডিং গুলো কাশিমপুর এলাকার 1 নং ওয়ার্ড, 3 নং ওয়ার্ডের, কাশিমপুর এলাকার 3 নং ওয়ার্ডের কাউন্সিলর মুনতাজ নাম। উনি আপনাকে বিভিন্নভাবে ওদের হয়ে ফোন করে হুমকি ধামকি দিচ্ছে, সেই রেকর্ডিং আপনার কাছে আছে, এটা বলছিলেন? হ্যাঁ, ওটা মামলার আগে ছিল, আর যে মামলার পরেও একটা রেকর্ডিং আমি। তার মানে আপনি এটা বলতে চাচ্ছেন যে আপনাকে যদি কেউ কোনোদিন মৃতও পায় যে এই মেয়েটি মারা গেছে, সেটার ড্রাইভার গিয়ে পড়বে? অবশ্যই তারাই করবে, তারাই প্ল্যান করতেছে এগুলো। তারা যদি প্ল্যান না, আপনি এটা বলে যান, তাহলে আমরা শুনি যে আপনার যদি কোনো কিছু ক্ষতি হয়ে যায় তাহলে সম্পূর্ণ দায় ওই পরিবারের। ওই পরিবার বিভিন্নভাবে আপনাকে হুমকি দিচ্ছে। হ্যাঁ, এটাই বলতে চাচ্ছেন? জি। ওকে, অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আমরা এর পরবর্তীতে আপডেট আপনাদেরকে আবার দিব যে এই মামলাটির আসলে চার্জশিট হলো কিনা বা কী অবস্থায় আছে।